নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভারী সুন্দর একটা কথা বলেছেন দীপাঞ্জন চক্রবর্তী। পরিষ্কার বললেন যে এবার সন্ত্রাসবাদ রপ্তানি করবে বাংলায়। এতদিন এভাবে সত্যি কথা বলছি, বিশ্বাস করুন ভাবিনি, যেটা দীপাঞ্জন চক্রবর্তী সরাসরি নতুন বাংলাকে বললেন যে এবার বাংলাকে সন্ত্রাসবাদ রপ্তানিতে মন দিতে হবে। এতদিন সন্ত্রাসবাদ তো আমদানি করেছে বাংলা, তো সত্যিই তো আমরা ৭২টা আউটপোস্টে জমি দেয়নি বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে। 50 কিলোমিটার এরিয়া ডমিনেশন বর্ডার সিকিউরিটি ফোর্স, তার বিরুদ্ধে বসে প্রেস কনফারেন্স করেছিলেন অপর্ণা সেন প্রেস ক্লাবে বসে, মনে আছে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করেছেন। আজও বর্ডার সিকিউরিটি ফোর্সকে 50 কিলোমিটার এরিয়া ডমিনেশন করতে দেয় না একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য দেয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমি এই প্রশ্নটা নিয়ে আজকে এলাম এখানে, তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমরা চলেছি কোন পথে, কোথায়? দেখুন, বাংলাদেশে এই জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লব, যাই বলুন না কেন, বেসিক্যালি বিপ্লব হচ্ছে উগ্রপন্থীদের জেল থেকে ছেড়ে দেওয়া। রাজাকার, জামাত, সমস্ত উগ্রপন্থীদের সমস্ত জেল থেকে পালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং পালিয়ে গেছেন এবং ছেড়েও দেওয়া হয়েছে। এরা গেছেন কোথায়? বাংলাদেশে কি ঘোরাফেরা করছেন? নিশ্চয়ই বাংলাদেশে ঘোরাফেরা করছেন অবাধে এবং স্বাধীনভাবে। সেই উগ্রপন্থীরা শেষ পর্যন্ত কিন্তু এই পশ্চিমবঙ্গে ঢুকে যায়নি, তো ঢুকে যাওয়াটা স্বাভাবিক। যদিও বর্ডার সিকিউরিটি ফোর্স তার ডিপ্লয়মেন্ট প্রচুর বাড়িয়েছে, কিন্তু ৭২টা আউটপোস্টে যদি বর্ডার সিকিউরিটি ফোর্সকে মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সাল থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও জমি না দিয়ে থাকেন, স্বাধীনতার 7 দশক বাদেও কংগ্রেস দীর্ঘদিন শাসনে ছিল, কেন বাংলাদেশের পুরোটাকে কাঁটাতার দেওয়া যায়নি? এই প্রশ্ন যখন বারবার ঘোরাফেরা করে, ঠিক সেই সময় দাঁড়িয়ে দীপাঞ্জন চক্রবর্তী শোনালেন যে পাসপোর্ট কেলেঙ্কারি প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশে ইনভলভমেন্ট না হলে কখনো পাসপোর্ট জালিয়াতিটা হতে পারে না। ধরুন আপনি পাসপোর্ট করতে যাচ্ছেন, আপনাকে পাসপোর্টে ভেরিফিকেশনের জন্য পুলিশকে টাকা দিতে হবে। এটা একটা চলতি রীতি এই পশ্চিমবঙ্গে। অস্বীকার করবেন পুলিশের কর্তারা? আমি বলছি, আমার নিজের পরিবারের অভিজ্ঞতা আছে, আমি নাম ধরে বলছি না, কিন্তু লোকাল যে খর্দা থানা, সেখানে পাসপোর্ট ভেরিফিকেশন করতে যাওয়া হয়েছে। সমস্ত ডকুমেন্ট, অথরাইজড কাগজপত্র সব কিছু দেওয়ার পরও তারপর কোনো একজন সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে ডেকে পাঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমার পরিবারের সদস্যদের, মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিই। 500 টাকা, 1000 টাকা মন ভরবে না, 2000, 3000, 5000 টাকা। পুলিশ এতটাই ইনভলভ পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে, এটা সর্বত্র, এটা শুধু খর্দা থানা বলে নয়, সমস্ত জায়গা থেকে পুলিশ ভেরিফিকেশন করে যে তার ডিটেলস, তার পূর্ব পরিচয়, তার বাবার জন্মস্থান কোথায়, সমস্ত কিছু তারা অফিসিয়ালি করে। 121খানা পাসপোর্ট উইদাউট পুলিশ ইনফরমেশন হয়ে যেতে পারে ফলস? সম্ভব কখনো? গোয়েন্দা দপ্তর কী করছিল পশ্চিমবঙ্গের? এই বর্ডার এরিয়া যেহেতু বাংলাদেশ এবং ভারতবর্ষ যেহেতু সব থেকে খুব ইম্পর্টেন্ট, খুব সেন্সিটিভ জায়গা, সেইখানে দাঁড়িয়ে, সেই বর্ডারে দাঁড়িয়ে এ রাজ্যের গোয়েন্দারা কি করছিলেন? মাইনে পেতেন না? নবান্ন থেকে, কালীঘাট থেকে ছেড়ে দিন, সরকারের ট্রেজারি থেকে মাইনেটা পেতেন না গোয়েন্দা বিভাগের কর্তারা? শুধু বিরোধী দলের নেতারা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সেটা নিয়ে ওঁত পেতে বসে থাকেন। আর ওই বর্ডারে যে কারবারটা চলছে সেই দিকে কোনো দিন মনোনিবেশ করেনি। আজকে 121টা আইডেন্টিফাইড হয়েছে, কলকাতা পুলিশ করেছে বলে খুব বড় বড় ডায়লগ দিচ্ছেন, তাই না? দিনের পর দিন সেই সংখ্যাটা কত? আজকে বাংলাদেশের ঘটনা ঘটলো বলে আমরা জানতে পারলাম 121টা পাসপোর্ট জালিয়াতি আপাতত জানা গেছে, আপাতত। বলছেন না, দীপাঞ্জন চক্রবর্তী বলছেন, শর্মাবাবু, এটা 50-60 হাজারও জালিয়াতি হতে পারে। ভাবতে পারেন 2 লাখ 3 লাখ করে পাসপোর্ট বিক্রি হয়েছে, এমনি হয়েছে, পুলিশ জানতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দল যেখানে কিছু হলেই ওঁত পেতে বসে থাকে টাকা খাওয়ার জন্য, তারাও কিছু জানতো না, সবাই ইনভলভ। পুড়েছে বাংলার ভাগ্য। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীপাঞ্জন চক্রবর্তী নতুন বাংলার কাছে মুখ খুলে বলেছেন যে আলটিমেটলি পশ্চিমবঙ্গকে এখন যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, সন্ত্রাসবাদ এতদিন আমরা আমদানি করেছি, এবার সন্ত্রাসবাদ রপ্তানি করবো অন্যান্য রাজ্যে। মানেটা কি পরিষ্কার বোঝা যাবে, একটু লজ্জাও লাগে না? আমি বলছি, কলকাতার রাজ্যের পুলিশের যিনি প্রধান রাজীব কুমার বসে আছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, লজ্জাও লাগে না যে একটা রাজ্যে ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো জব কার্ড, সমস্ত কিছু, ভুয়ো চাকরি, ভুয়ো ভ্যাকসিন, সব কিছুর অভিজ্ঞতা আছে। এবার ভুয়ো পাসপোর্ট, এবং 2 লাখ 3 লাখে এখন বাজারে বিক্রি হচ্ছে এত দিন ধরে। ভাবুন তো, দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে 72টা আউটপোস্টে জমি দেননি,
পেছনের কারণ তো এটা নিয়ে তথাকথিত আগমার্কা নকশালরা কোনো মন্তব্য করেন দেখেছেন? দীপঙ্কর ভট্টাচার্যদের কোনো মন্তব্য করতে দেখেছেন? অপর্ণা সেনকে এইটা নিয়ে প্রেস কনফারেন্স করতে দেখেছেন যে 72টা বর্ডার সিকিউরিটি ফোর্সকে পোস্টে জমি অ্যাকোয়ার করার ব্যাপারে সাহায্য করছেন একটা সরকার, আর তারপর সকল এই বাংলার ইন্টেলেকচুয়ালরা ঘুমিয়ে থাকে? বর্ডার সিকিউরিটি ফোর্স এরিয়া ডমিনেশন বাড়ালে সেটা নিয়ে প্রেস কনফারেন্স করতে পারেন অপর্ণা সেন, অথচ সেই বর্ডার সিকিউরিটি ফোর্স কাঁটাতার দিতে পারছে না, জমি অ্যাকোয়ার করার ব্যাপারে রাজ্য সরকার সহযোগিতা করছে না, সেইটার জন্য একটা প্রেস কনফারেন্স অপর্ণা সেন, কৌশিক সেনরা করতে পারে না, চুপ করে বসে থাকেন। আসলে এদের জন্যই মরেছে বাংলা, আর এদের জন্যই আজকে যে অবস্থা, সেই অবস্থাতে বাংলাদেশ থেকে যে আসছেন সমস্ত জামাইবাবুরা আসছেন, এখানে এসে স্লিপার সেল তৈরি করবেন, এখানে এসে উগ্রপন্থীদের ডেরা তৈরি করবেন, সেইটা শেষ পর্যন্ত এই বাংলাদেশ থেকে রপ্তানি হবে অন্যান্য রাজ্যে। এই তো আমরা দেখেইছি, বহুদিন ধরে দেখছি বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীকে এসে এনআইএ এসে ধরে নিয়ে যায়, এই রাজ্য সরকারের পুলিশ পারে না। পুলিশ মাইনেটা নেয় কেন? গোয়েন্দারা মাইনেটা নেন কেন? এই প্রশ্নটা তো বারবার এই প্রসঙ্গে আবারও আসে। চলুন দীপাঞ্জন চক্রবর্তী এই নিয়ে কী বলেছেন শুনুন। নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি ভুয়ো পাসপোর্ট শেষ পর্যন্ত পালে বাদ পড়লো 121টা পাসপোর্ট সবে কলকাতা পুলিশ ধরেছে। প্রশ্নটা হচ্ছে ওভার দ্য ইয়ার গত 14 বছরে কত লক্ষ ভুয়ো পাসপোর্ট হয়ে গেছে আমরা কেউ জানি না, কিন্তু হোয়াট ওয়াজ দ্য পুলিশ ডুইং? রাজ্যের গোয়েন্দা বিভাগ কি করছিল? এই ধরনের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের করার কথা, তো সেই পুলিশ ভেরিফিকেশনে কি হয়েছিল? তাহলে কি পুলিশও নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল, নাকি পুলিশ ওয়াজ এ পার্ট অফ দ্য সিস্টেম? এ রাজ্যের পুলিশ মন্ত্রী তো জবাব দেবে না, জবাবটা দিতে হবে আমাদেরই, যারা চোখের সামনে দেখেছি 72টা আউটপোস্টে এই সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেয়নি। আজকে উগ্রপন্থীরা বাংলাদেশের জেল থেকে বেরিয়ে গেছে, তারাই পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারে বা ঢুকে পড়েছে, এরকম একটা অবস্থায় শেষ পর্যন্ত এই 121 জনকে 121টা পাসপোর্ট, ভুয়ো পাসপোর্টের কাহিনী আমরা শুনতে পারলাম। আমরা জানি না কত লক্ষ ভুয়ো পাসপোর্ট এই বাংলায় ঘুরছে। কিভাবে দেখছেন ব্যাপারটা একটু বলবেন? দেখুন সন্ময় দা, প্রথমেই বলি, আপনি যেটা বলেন এই 121টা ভুয়ো পাসপোর্ট, আমি তো বিশ্বাসই করতে রাজি নই। আমার হিসাবে আমার মনে হয় ডেফিনেটলি ইন্টেলিজেন্সের কাছেও খবর আছে। অন্তত 50-60 হাজার থেকে 1 লক্ষাধিক পাসপোর্ট গত 12-13 বছরে তৈরি হয়েছে, ভুয়ো পাসপোর্ট হাজার হাজার। দেখুন, যেটা আমি বারবার বলি যে একদম বেসিক দুটো ডকুমেন্ট, আপনার রেশন কার্ড আর বার্থ সার্টিফিকেট, এই দুটো কিন্তু সম্পূর্ণ স্থানীয় স্তরের প্রশাসন দিচ্ছে। আর এই দুটো যদি হয়ে যায়, তার ভিত্তিতে আধার কার্ড আরামসে হবে। কারণ আপনি যদি আধার কার্ডের পোর্টালে আপলোড করেন রেশন কার্ড এবং বার্থ সার্টিফিকেট, কেন্দ্রীয় সরকারের কাছে কোনো রাস্তা নেই, অপশন নেই সেটা ভেরিফাই করা যে বার্থ সার্টিফিকেট আর রেশন কার্ড সঠিক না ভুয়ো না কিরকম ভাবে হয়েছে। আর ঠিক সেই রকম ভাবে পাসপোর্ট যখন পুলিশ ভেরিফিকেশন হয়, পাসপোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশনের প্রত্যেক কটা পুলিশ স্টেশনে, সারা ভারতবর্ষের নিয়ম, শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রত্যেক কটা পুলিশ স্টেশনে সির্ফ পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে একজন অফিসার থাকেন। এটা একদম মানে নির্দিষ্ট, এটা শুধু পশ্চিমবঙ্গ বা নির্দিষ্ট কোনো জায়গা নয়, সারা ভারতবর্ষের জন্য এটা প্রযোজ্য। এবার এই যে পুলিশ ভেরিফিকেশন যে করছে পুলিশের অফিসার, হয় তিনি টাকার জন্য, দুর্নীতির জন্য ইনভলভড হয়ে তিনি এই ভুয়ো পাসপোর্ট গুলো তৈরিতে সাহায্য করছেন। কারণ পুলিশের মদত ছাড়া ভুয়ো পাসপোর্ট কিছুতেই হতে পারে না। পুলিশ যদি কোনো সংশ্লিষ্ট পুলিশ অফিসারের দায়িত্ব হচ্ছে যে পাসপোর্ট অ্যাপ্লিক্যান্টের বাড়ি গিয়ে, তার বাড়িতে গিয়ে ভেরিফাই করা, সে পুলিশ স্টেশনে ডাকবে না, তার বাড়িতে যাবে পুলিশ অফিসার, সেখানে গিয়ে ভেরিফাই করা এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা। আর এই জায়গাটাতেই হয় দুর্নীতি, আর এই জায়গাটাতেই পুলিশের যে সংশ্লিষ্ট কর্মচারী রয়েছেন তারা টাকা খান, দুর্নীতি করেন এবং এই ভুয়ো পাসপোর্ট বানানোতে তারা সাহায্য করেন।
এখন সন্ময়দা প্রশ্ন হচ্ছে, আমি যদি পুরো চেন সিস্টেম ধরি, যে থানার সাব ইন্সপেক্টর সে দুর্নীতি করছে, সে ভুয়ো পাসপোর্ট করাচ্ছে টাকা নিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে, তার ইন্সপেক্টর জানে না সে খবর। ইন্সপেক্টর যদি করে, তার উপরে এসপি জানে না, ডিএসপি জানে না, আইজি জানে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুরো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা চোখ বন্ধ করে থাকে, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি যারা ইন্টেলিজেন্স চোখ বন্ধ করে আছেন, হোম সেক্রেটারি জানেন না যে নিচে কি হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না। ব্যাপারটা হচ্ছে সন্ময়দা, একটা জায়গায় গিয়ে জানেন, সত্যি করে বলছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আজকের দিনে এই বাংলাদেশের যে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলো, এই সমস্ত যে হিফাজত আর ইউনুস আর ইত্যাদি যে চলছে, এদের একটা জায়গায় আমি ধন্যবাদ দিচ্ছি যে এরা অন্তত বাংলার মানুষের একটু হলেও চোখ খুলছে। এতদিন শুধু আমরাই চিৎকার করে গেছি, বাংলার সাধারণ মানুষ খেলা মালা মৎসব আর ইত্যাদি প্রভৃতি দুর্গাপুজোতে মেতে এই ভয়ঙ্কর বিপদের দিকে তারা নজর দিচ্ছিল না। এই ভয়ঙ্কর বিপদ যে বাংলা তথা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা আর বাংলার সাধারণ মানুষের প্রাণ বিপন্ন করে তুলবে, এটা ভাবলে আতঙ্কিত হচ্ছি। কিন্তু যতটা আতঙ্কিত হচ্ছি আমরা, তার থেকে আসল বিপদ কিন্তু অনেক গুণ বেশি। হাজার হাজার পাসপোর্ট তৈরি হচ্ছে, সেখানে সারা ভারতবর্ষে তারা ছড়িয়ে পড়ছে, ভারতের বাইরে চলে যাচ্ছে এই পাসপোর্টের উপর বেস করে। এর শেষ কোথায় জানি না, সম্ভবত এইরকম যদি চলতে থাকে খুব বেশি দিন নেই যেখানে এই বাংলাদেশের মতো অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের হবে, এবং ভারতের ওভারঅল রাষ্ট্রীয় সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ একটা সাংঘাতিক বিপদের দিন এসে বিপদ বানিয়ে তৈরি করবে। আমার প্রশ্ন দীপাঞ্জন দা, আমি আপনার কথাটা বুঝলাম এবং এটা আশঙ্কাটাও বুঝতে পারছি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাহলে ইন ওয়েস্ট বেঙ্গল উই আর নট এট অল সেফ। আমরা তো সেখানে গিয়ে দাঁড়িয়েছি, 121টা কলকাতা পুলিশ যদি আইডেন্টিফাই করে থাকে, তাহলে কত হাজার হাজার কলকাতা পুলিশ এখনো আইডেন্টিফাই করতে পারেনি, কত লাখ আইডেন্টিফাই করতে পারেনি, কিংবা সেই যার যেগুলো আনআইডেন্টিফাইড তার পার্ট অ্যান্ড পার্সেলটা পুলিশি ব্যবস্থা হয়ে পড়েছে, সেই আশঙ্কাও তো আমরা উড়িয়ে দিতে পারছি কি এখানে দাঁড়িয়ে এখন যে অবস্থা? অ্যাবসলিউটলি নট সর্বদা। আমি তো এটা বলবো যে এই যে 121টা ধরা পড়েছে এটা অ্যাক্সিডেন্টাল, এটা ভুল করে ধরে ফেলেছে। তারপর যেহেতু ধামাচাপা দেওয়া যাচ্ছে না, বেরিয়ে গেছে খবর গত 14 বছর ধরে হাজার হাজার এরকম ভুয়ো পাসপোর্ট তৈরি হচ্ছে বাংলায়। আপনি কি ভাবেন এই সন্ত্রাসবাদীরা, এই রোহিঙ্গারা, এই অবৈধ অনুপ্রবেশকারীরা তারা ভুয়ো রেশন কার্ড বানাচ্ছে, ভুয়ো বার্থ সার্টিফিকেট বানাচ্ছে, আধার কার্ড বানাচ্ছে, তারা পাসপোর্ট বানাবে না? আরে মুজিবের হত্যাকারী তো কলকাতার পার্ক সার্কাসে বসছিল বছরের পর বছর, তাকে এনআইএ এসে ধরে, কলকাতা পুলিশ ধরতে পারেনি, এনআইএ এসে ধরে নিয়ে যায়। এটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে কিন্তু সন্ময়দা, এটা এর বিপদ বাঙালি এখনো বুঝছে না। যেদিন বুঝবে, চোখ খুলবে, সেদিন অনেক দেরি হয়ে যাবে। এবং বাংলাদেশের এই উগ্রপন্থীরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বর্ডারের সমস্ত স্লিপার সেল তৈরি অলরেডি মনোযোগ দিয়ে ফেলেছে এবং তারা স্লিপার সেল তৈরিতে মনোনিবেশ করেছে। বিভিন্ন রিপোর্ট আমরা পাচ্ছি। এখন জানি না কলকাতা ইন্টেলিজেন্স আদৌ সে ব্যাপারে ওয়াকিবল কিনা, কেন তারা তো মানে তারা প্র্যাকটিক্যালি ওপাশে মোহাম্মদ ইউনূস, এপাশে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে একই মুখের এপিট আর ওপিট, অন্তত এই অ্যাটিটিউডের ব্যাপারে এইসব বিষয়। যাই হোক, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা সঙ্গে থাকার জন্য। জানি না শেষ কোথায়, কিন্তু পাসপোর্টের ভুয়ো পাসপোর্ট, দেখুন এতদিন ভুয়ো আধার কার্ড শুনেছি, ভুয়ো জব কার্ড শুনেছি, ভুয়ো রেশন কার্ড শুনেছি, কিন্তু ভুয়ো পাসপোর্টটা কিন্তু ভারতবর্ষের পক্ষে মারাত্মক হতে চলেছে। আমরা আতঙ্কে রয়েছি সন্ময়দা, একদিন এমন যেন দিন না আসে যেদিন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কুখ্যাত হয়ে যাবে সন্ত্রাসবাদী রফতানি করার জন্য। আমদানি তো আমরা অনেক করে ফেলেছি সন্ত্রাসবাদী, লক্ষ লক্ষ সন্ত্রাসবাদী আমদানি করেছি বাংলাদেশ থেকে। এবার রফতানি করা শুরু করবে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে সন্ত্রাসবাদ ফেলানোর জন্য। ভাবতে আতঙ্কিত হচ্ছি, আমরা সত্যি সত্যি চিন্তায় রয়েছি। বাঙালি জানি না কবে বাঙালির ঘুম ভাঙবে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, জয় হিন্দ।